সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এখনও আতঙ্কে বাংলাদেশের গণতন্ত্র, মানুষ চাইছেন নেত্রী হাসিনাকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ, তারেকের শেষ ভরসা হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাতিল ব্ল্যাকআউট কর্মসূচি, হাসিনাকে ফেরাতে খেলা ঘোরালেন প্রধানমন্ত্রী তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেক সিন্ডিকেটে বোবা কান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ, হাসিনার কথায় রক্ষা করবে ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের মূলধারার রাজনীতি দুই ভাগে বিভক্ত। ১. আওয়ামী লীগ, ২. আওয়ামী বিরোধী। বাংলাদেশে দীর্ঘকাল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ক্ষমতায় ছিল বিএনপিও। সময়ের হাত ধরে সব কিছু বদলে যায়। বাংলাদেশের রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন হয়েছে, বিশেষ করে ২৪-এর গণ-অভ্যুত্থানের পর। জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে সরিয়ে অবৈধ উপায়ে ইউনূস ক্ষমতা দখল করেন। মানুষ যে আশা নিয়ে ইউনূসকে ক্ষমতায় আসীন করেছিল, তাদের সেই আশা পূরণ হয়নি। উল্টে বাংলাদেশ সব দিক দিয়ে পিছনের সারিতে চলে গিয়েছিল। ফলে দেশবাসী চেয়েছিল দ্বিতীয় দফায় আরও একটি পরিবর্তন। সেই পরিবর্তনের হাত ধরে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। সব কিছু আগে থেকেই সাজানো ছিল, দরকার ছিল একটা শিলমোহরের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন আসলে সেই শিলমোহরের কাজ করেছে। এই অবস্থায় আওয়ামী লীগ এবং হাসিনার ঘরোয়াপসির বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়, দলটির বিষয়ে তাঁর বা তার দলের অবস্থান কি। জবাবে তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। কারণ আজ যদি তিনি কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আগামী দিনে তার দলকে অন্য কোনো দল নিষিদ্ধ ঘোষণা করবে না, তার নিশ্চয়তা কোথায়? এই বিবৃতির পর মনে হতেই পারে তারেক রহমান চাইছেন আওয়ামী লীগ দেশে ফিরুক। এর পিছনে বেশ কয়েকটি যুক্তিও উঠে আসতে শুরু করেছে। সেই যুক্তি নিয়ে পর্যালোচনা দূরে সরিয়ে রেখে আলোচনা করা যাক বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বাংলাদেশের ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ১.৫ বছরের একটি অপশাসনের মৃত্যু হয়েছে। ভোটে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সাদা চোখে দেখলে মনে হবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাস্তবে কি সেটা হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টিকে অন্যভাবে দেখছেন। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বা তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে গণতন্ত্র আক্ষরিক অর্থে প্রতিষ্ঠা পায়নি। গণতন্ত্র নিয়ে বেশ কয়েকজন দার্শনিকের কিছু উক্তির উল্লেখ করতে হয়। তার আগে কিছু কথা। গণতন্ত্রের দুটি মুখ রয়েছে। একটি মুখ দেখায় ভোট, অধিকার, ক্ষমতার স্বপ্ন, আর গণতন্ত্রের দ্বিতীয় মুখটি হল ক্ষমতাকে ধরে রাখা। মানুষ তবুও স্বপ্ন দেখে, কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ আশা করেছিল তাদের অধিকাংশ সমস্যা মিটে যাবে, দেশে ফিরবে সুদিন। কিন্তু গত ১৮ মাসে বাংলাদেশ যে কি অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল তার নতুন করে বলার দরকার পড়ে না। ফলে তারা আরও একবার পরিবর্তনের ডাক দিয়েছিল। সেই পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে ক্ষমতায় আনেন। তারা জামায়াতকে প্রত্যাখ্যান করেন।
ফলে একটা ধারণা তৈরি হয় যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের ধারণায় পরিবর্তন হয়েছে, তার চরিত্রগত বদল হয়েছে। বিশ্বের বহু দেশে নামমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই কি একমাত্র বিকল্প? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই শাসন ব্যবস্থা কোনো অবস্থাতেই বিকল্প হতে পারে না। তাছাড়া এই শাসন ব্যবস্থার বেশ কিছু ত্রুটি রয়েছে। গণতন্ত্রের জন্ম এথেন্সে। আধুনিক বিশ্বে সেটাকেই ধরা হয় শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানীরা যখন গণতন্ত্রের জয়গান গাইছেন, তখন কিন্তু চিন্তাবিদেরা এই ধরনের শাসন ব্যবস্থার ত্রুট আর ফাটল ধরিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, গণতন্ত্র কি আসলেই সেরা শাসন ব্যবস্থা? বিশ্বের দুই ধরনের দেশ আছে। বিশ্বের যেসব দেশ অস্থির, জটিল ও ঝামেলায় পরিপূর্ণ, সেই সব দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় গণতন্ত্রের মধ্য দিয়ে। আর বাকি দেশে হয় একনায়কতন্ত্র, না হলে রাজতন্ত্র। বর্তমান বিশ্বে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা খুব অল্প দেশেই রয়েছে। বহু চিন্তাবিদ গণতন্ত্রের বিভিন্ন ত্রুটি নিয়ে আলোচনা করেছেন। দার্শনিক অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন। সত্যি কি এই শাসন ব্যবস্থা মূর্খের শাসন? তিনি বলতে চেয়েছেন, যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমানভাবে দেওয়া হয়, তখন জ্ঞানী আর অজ্ঞানীর মতামত এক হয়ে যায়। এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায়? মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছিল। ইউনূস সরকারের ১.৫ বছরের শাসনামলে দেশটি সব দিক দিয়ে খাঁদের কিনারে চলে গিয়েছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার দেশটিকে আর ঋণ দিতে রাজি হয়নি। তারা জানিয়েছিল, সরকার বদল হলে তারা এই ঋণের ব্যাপারে নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ১ মাস পূর্ণ হয়ে গেল। এই দুই বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান থেকে কিন্তু বাংলাদেশকে আর্থিক দিক থেকে সাহায্য করার কোনো প্রস্তাব বা তারা আলোচনায় রাজি থাকার বার্তা দেয়নি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর তিনি একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। মাঝখান থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তার সব পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এর মধ্যে আগের সরকারের একটি চুক্তি তারেক সরকারকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। এই যুদ্ধের ফলে বাংলাদেশের প্রতিটি দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বহু উড়ানের যাত্রা বাতিল করা হয়েছে। জিনিসপত্রের দাম এই কয়দিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বলা হচ্ছে, এই ক্ষেত্রে সরকারের কোনো দোষ নয়, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তারেক সরকার হয়তো মূল্যবৃদ্ধিতে লাগাম পরানোর চেষ্টা করতে পারেন, কিন্তু তার পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। চলতি অর্থবর্ষ বাংলাদেশের জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন হাজার বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সরকার ঘোষণা করেছিল পালিত হবে ব্ল্যাক আউট কর্মসূচি, আবার সেই সরকার থেকেই কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সিদ্ধান্ত বদল জন্ম দিয়েছে বিতর্কের। আগে দেখে নেওয়া যাক কি এই ব্ল্যাক আউট কর্মসূচি। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাক হারমাদরা অপারেশন সার্চ লাইটের নাম করে ঢাকাসহ বাংলাদেশে বর্বরচিত গণহত্যা চালায়। সেই ভয়াল স্মৃতি আর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গত কয়েক বছর ধরে বাংলাদেশে পালিত হয়ে আসছে এই কর্মসূচি। গণহত্যায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। গত বছর তদারকি সরকারের আমলেও দিনটি পালিত হয়েছিল। রাত ১০টা নাগাদ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকালে সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, ১৯৭১ সালের ২৫শে মার্চের কাল রাতের ভয়াবহ স্মৃতিকে স্মরণ করতে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। যদিও রাতেই আবার সরকারের তরফ থেকে কর্মসূচি বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের সংবাদ মাধ্যমের কাছে একটি লিখিত বিবৃতি পাঠান। সেখানে লেখা হয়েছে, ২৫ মার্চ রাতে ১ মিনিটের প্রস্তাবিত ব্ল্যাক আউট কর্মসূচি বাতিল করা হচ্ছে। যদিও কী কারণে সরকার সিদ্ধান্ত বদল করল তা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। সরকারের এই নীরবতা জন্ম দিয়েছে বিতর্কের। যদি মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল হলেও গণহত্যা দিবস উপলক্ষে অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচি ও আলোচনাগুলি অব্যাহত যথারীতি পালিত হবে। ৭১-এর ২৫ মার্চ কালরাতে চালানো অপারেশন সার্চ লাইটের বিভৎসতার ওপর দাঁড়িয়ে মুক্তির যে যুদ্ধ শুরু করেছিল বাঙালি জাতি, তার পথ ধরে ঠিক তার ৯ মাস পর বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
হত্যাযজ্ঞের সেই দিনটিকে জাতীয়ভাবে স্বীকৃত গণহত্যা দিবস হিসেবে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন স্থাপনায় কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে জানা সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ন্যায্য মূল্যে উন্নতমানের পণ্য বিক্রি করাই কাল হল এক উদ্যোক্তার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিন্ডিকেট ও প্রশাসনের অশুভ আঁতাতের চাপে প্রাণহানির সংখ্যায় অবশেষে ব্যবসা গুটিয়ে সপরিবারে দেশ ছেড়েছেন নবীন ফ্যাশনের মালিক হাফেজ এনামুল হাসান নবীন। বর্তমানে ফুটপাথের ব্যবসায়ী থেকে শুরু করে রিকশা চালক সবাই যখন চাঁদাবাজিতে অতিষ্ঠ, তখন রাজধানীর একটি শপিং মলে এই ঘটনা উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও বোবা কান্নার সৃষ্টি করেছে। ঘটনার সূত্রপাত রাজধানীর বিশাল সেন্টারে। মঙ্গলবার ২৪শে মার্চ সেখানে এক সংবাদমণ্ডলে নবীন ফ্যাশনের মালিক হাফেজ এনামুল হাসান নবীন অভিযোগ করেন, কম দামে উন্নতমানের পাঞ্জাবি বিক্রি করার কারণে পাশের অন্যান্য দোকানের মালিকরা তার ওপর ক্ষিপ্ত হন। বিশেষ করে প্রিন্স শোরুমের মালিক মাইকেল সাহেব পুলিশ নিয়ে এসে জোরপূর্বক তার দোকান বন্ধ করে দেন। সংবাদমণ্ডলে নবীন বলেন, পাশের ব্যবসায়ীরা পুলিশ নিয়ে এসে যখন দোকান বন্ধ করে দেন তখন আমাকে হুমকি দেওয়া হয়, উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু, তার সঙ্গে পেরে উঠবেন না। এমনকি থানার ওসিও আমাকে একই কথা বলেছেন যে ওনার ক্ষমতার কাছে টিকতে পারব না। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ফেসবুকে লিখেছেন, নবীন পাঞ্জাবির মালিকের অপরাধ, সে কম মূল্যে পাঞ্জাবি বিক্রি করত। এই অপরাধে বাজার সিন্ডিকেট তার দোকান বন্ধ করে দেয়। অসহায় মালিক ঈদের আগে পাগলের মতো দাঁড়ে দাঁড়ে ঘোরেন সাহায্যের জন্য। সব মহল থেকে ভয় দেখানো হয় সিন্ডিকেট বাহিনীর প্রধান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। তিনি লেখেন, থানার মোটাতাজা পুলিশের ওসিও বলেন একই কথা। ফলে ভদ্রলোক ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিদেশে চলে যান। তার ভয় দেশে থাকলে তাকে মেরে ফেলা হবে। কয়েকদিন আগে গুলশানে একটি গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া পুলিশের ডিসিকে সাথে সাথে বদলি করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে তিনি লেখেন, তারেক রহমানের কথিত বন্ধুরা গত ১৭ বছর কই ছিল? তারা এত অল্প সময়ে কিভাবে এত শক্তিশালী সিন্ডিকেট বানিয়ে ফেলল? নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন এই তরুণ ব্যবসায়ী। ফেসবুকে দেশত্যাগের ছবি পোস্ট করে নবীন লিখেছেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। আলোচনায় পুরনো হাওয়া ভবন ও তারেক সিন্ডিকেট। এই ঘটনাটি সামনে আসতেই সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে বনানীর হাওয়া ভবনকে অঘোষিত বিকল্প ক্ষমতা কেন্দ্র বলা হতো, যা সরকারি নিয়োগ, বদলি ও বড় বড় প্রকল্প অনুমোদনের নিয়ন্ত্রণ করত। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হবার পর রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী ছিল তাকে একাধিক সমস্যার মুখোমুখি হতে হবে। তাদের এই ভবিষ্যদ্বাণী যে ভুল নয় সেটা প্রতি পদে পদে টের পাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী তারেক। জ্বালানির পর এবার সেদেশে দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তারেক সরকারকে দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেবার ব্যাপারে মনস্থির করেছেন। তার আর্থিক বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মামুন তিতুমির জানিয়েছেন, ঋণ নেওয়ার বিষয়টি এখন আলোচনায় রয়েছে। সুদের হার কী হবে তা নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তারেক রহমান সরকার ঋণ নেবে বাংলাদেশি মুদ্রায় ২২,০০০ কোটি টাকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল IMF-এর সঙ্গে এই নিয়ে তাদের আলোচনা চলছে। যদিও আলোচনার শুরুটা করেছিলেন অন্তর্বর্তী সরকার। সরকারি সূত্রের খবর, বাংলাদেশের নতুন সরকার আসন্ন গ্রীষ্মে বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা করছে। ওই সময় যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা যায় সেজন্য বিপুল পরিমাণ জ্বালানি তেল ও কয়লা বিদেশ থেকে আমদানি করতে হবে দেশটিকে। ভারতের সংস্থা রিলায়েন্স পাওয়ার বাংলাদেশকে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বাংলাদেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৬,০০০ থেকে ১৬,৫০০ মেগাওয়াট। এই চাহিদা হয় গরমকালে।
এদিকে আবার বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয় 23,337 মেগাওয়াট। তারপরেও এই সংকট কেন? এই প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, প্ল্যান্ট তৈরি করা হয়েছে আমদানি নির্ভর জ্বালানির ওপর ভিত্তি করে। ইউক্রেন যুদ্ধের কারণে সংকটে পড়ে গিয়েছে ডলার। বিশ্লেষকেরা বলছেন, বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে এই আমদানি নির্ভর পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন এক বিশ্লেষক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত দুদিন বৃষ্টি হওয়ায় লোডশেডিং কিছুটা কমেছে। উৎপাদ হয়েছে 11,024 মেগাওয়াট।